সাহিত্যের খেলাটা শেষ করি। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে তৈল, আজকে আমরা শেষ করব হচ্ছে সাহিত্য খেলা। আমার বেশিক্ষণ লাগবে না, আমরা কয়েকটা কিছু লাইন পড়তে হবে। চলেন আমরা পেজ নাম্বার 5-এ চলে যাই বইয়ে। যাদের কাছে এই বইটা আছে আর যাদের কাছে এই বইটা নাই ঘুমায় পড়েন, কি করবেন? চলেন শুরু করি। সাহিত্য খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী হচ্ছে দেখানোর চেষ্টা করেছেন যে মানুষের কথা বলেন না। সাহিত্য খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী দেখাতে চেষ্টা করেছেন যে সাহিত্য আমি যাকে এখন কথা বলতে দেখবো একদম ঠিক আকাশের দিকে তাকায় রাখবো, মানে বড় হয়েছে, হাতে পায়ে বড় হয়েছে। সাহিত্য খেলা প্রবন্ধের প্রমোদ চৌধুরী হচ্ছে দেখানোর চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি সাহিত্য যদি কেউ লিখতে চায়, আসলে সাহিত্যের কি কোনো ধর্ম থাকা উচিত কিনা, সাহিত্যের ভিতরে কি কোনো জাত থাকা উচিত কিনা, নাকি মানুষ হচ্ছে কি যে নিজের ইচ্ছা থেকে সাহিত্য লিখতে পারবে, অথবা সাহিত্য লিখতে গেলে সাহিত্যের ভবিষ্যৎটাই কি, মানে সাহিত্যকে আদৌ থাকবে কিনা, সেই জিনিসগুলো নিয়ে তিনি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি অনেক ধরনের সমালোচনা করেছেন, বাঙালি জাত থেকে শুরু করে, লেখার জাত থেকে শুরু করে, পাঠকের মন থেকে শুরু করে লেখকের মন, সবকিছু তিনি মোটামুটি একটা ময়না তদন্ত করেছেন। সে ময়না তদন্ত করতে গিয়ে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে কিছু ব্যাপার আমাদের সামনে হচ্ছে উন্মোচিত হচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে গিয়ে এই সাহিত্য খেলা প্রবন্ধটি। আমরা যদি প্রথমে একটু পড়তে যাই, আমরা দেখবো হচ্ছে পেজ নাম্বার 6-এ চলে যাই। আমি একটু স্কিপ করে করে পড়াচ্ছি। পেজ নাম্বার 6-এ আছে, দেখেন, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই। স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্ত্যবাসীদের পক্ষে রসতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। লাইনটার মানে কি? মানে হচ্ছে গিয়ে স্বর্গ থেকে মানুষ যখন উঁচু থেকে যখন নিচুতে নামে, মানুষ হচ্ছে গিয়ে বেশি সমালোচনার শিকার হয় না, কিন্তু হঠাৎ করে যিনি নিচে থাকেন মর্ত্যবাসী, তিনি যখন আরো রসতলে গমন করে তখন হচ্ছে কি জিনিসটা, মানে মানুষ যখন নিচু থেকে আরো নিচু হয় তখন এটা নিন্দনীয় হয়। অথচ এই কথা অস্বীকার করবার জো নেই যে যখন এই জগতে 10টা দিক আছে তখন সেসব দিকই গতায়াত করবার প্রবৃত্তি মানুষের পক্ষে থাকে স্বাভাবিক। মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়। অর্থাৎ আপনি যে এই দেখেন না মাঝে মাঝে একটু গান টান গায়, বেহায়া মন, হ্যাঁ, আবার বলে যে হচ্ছে কি এদিক দিয়ে হচ্ছে কি যে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাখছে আবার আলহামদুলিল্লাহ ইসলামিক। মানে কি মাঝে মাঝে কি উঠতে চায়, উঁচুতে উঠতে চায়, আবার মাঝে মাঝে মনটা কি হতে চায়, একটু মাঝে মাঝে একটু গালি দিতে চায়। এটা কোনো সমস্যা না, সবারই একটু থাকে, সুযোগ পেলে 2-3টা ব্যাকরণ ব্যবহার করে। বুঝে গেছে? আপনাদেরও তো মাঝে মাঝে এরকম হয়। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যে অহরহ ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেয়। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতী মণ্ডলীর নয়ন মন আকর্ষণ করিতে পারি না।
বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। আপনি যদি রঙ্গমঞ্চে মানে যে মঞ্চে দাঁড়িয়ে মানুষ অভিনয় করে, আপনাদেরকে যে অনুরোধ করে বই কিনাতে পারলাম না, মানে আপনাদের এই যে দেখেন আঙুল খাচ্ছেন, নখ খাচ্ছেন, কারণ নাই তো, বই তো নাই, কি করবেন? মানে এই যে বই থাকে না, কিছু থাকে না, আপনারা কি করতে আসছেন তাহলে? মানে আপনারা কি করবেন আসলে? আপনাদেরকে কি পরিমাণে গলদকরণ করাটা হচ্ছে কি আপনাদের মানে চর্বিযুক্ত যে পেট আছে সেটা হচ্ছে কি কিছুটা গলবে। আপনারা এত অসহায় যে হচ্ছে একটা বই ক্যারি করার মতো আপনাদের একটা ব্যাগ থাকে না। কসমেটিক্সের ব্যাগ নিয়ে ক্লাসে চলে আসেন, বাজারের দুইটা হচ্ছে পাটের ব্যাগ নিয়ে হচ্ছে কি যে চলে আসেন হচ্ছে ইউনিভার্সিটিতে। নিজেদেরকে নিচুতে নামাতে এমন নিচুতে নামিয়ে ফেলছেন যে হচ্ছে কি ছাত্রত্ব যে ব্যাপারটা আছে সেই জিনিসটা আসলে নিজের গায়ের ভিতরে আনবে। মানে খুব অবাক লাগে, মানে কি করে আপনি কি তাহলে কি আপনার কাছে কি মনে হয়? আপনি কি ইন্টারনেটে দেখে ডিজিটালাইজ করবেন? পড়েন আপনারা এত ফেরেশতা কবে থেকে হলেন? কি সফট কপি পড়বেন? সামনে বই থাকে এটাই চোখে দেখেন না, আবার মোবাইলে হচ্ছে অন্ধকারের ভিতরে এই না দেখে, ক্যাটরিনাকে না দেখে আপনি বই দেখবেন। পুরো পৃথিবী ইমানদারে ভরে গেছে, জাহান্নামে যাওয়ার লোক নাই। ফেরেশতাদের অ্যাসাইনমেন্ট নিজেরাই নিয়ে নিয়েছে। নেক্সট ক্লাসে এই বই পড়লাম আর ডিপার্টমেন্টও নাই, নেক্সট ক্লাসে বই কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনাদের ব্যাপার। আর বই ছাড়া যদি ক্লাসে আসবেন না, দরকার অর্ধেক স্টুডেন্ট পড়বেন এখানে, যাদের বই না আস্তে করে বের হয়ে যাবে। আপনাদের সুবিধা করতে গিয়ে হচ্ছে একটা বই কেনানো যায় না, আপনারা এতটা অবাধ্য। মানে you like everything in your life except the discipline. এরা আসছে পড়াশোনা করতে। সার্টিফিকেট চাই না। লেখকেরা অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন, কেননা তারাই হচ্ছেন যথার্থ সামাজিক জীব, বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক। বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতনই হচ্ছে কবি মনে নিত্য নৈমিত্তিক কর্ম। এখানে হচ্ছে কবির কাজ কি সেই জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতনই হচ্ছে কবি মনে নিত্য নৈমিত্তিক কর্ম। অর্থাৎ পৃথিবীর আমাদের ভিতরে যে মনটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে স্পিকার সেটআপ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর নিত্য নৈমিত্তিক বলতে না, কমন সেট বিতে তো কমন পড়বে না। হ্যাঁ, কোন রুমে? না এরকম কিছু ওইটাই মিডে পড়ানো হয়েছে। হ্যাঁ ক্লাসে আছে। আচ্ছা, কোথায় ছিলাম? লেখকদের এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাতে রঙ্গভূমি স্বগোষ্ঠী স্বরূপে উচ্চারিত হয়, যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করতে পারে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চবাচ্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই।
সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয় মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় আমরা এই জড় সমাজে নিত্যই পাই। টাউন হলে বক্তৃতা শুনতে বা কজন যায়, আর গড়ের মাঠের ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। অর্থাৎ উদাহরণটা হয়তো আপনারা এখানে দেখতে পারেন, মানে হচ্ছে কি যে বিশ্বকাপ খেলা দেখতেই বা কজন যাচ্ছে, আর সেই সময় হচ্ছে মসজিদে বা কজন যাচ্ছে। অর্থাৎ মানুষের মনের ভেতরে মানুষ যেখানে আনন্দ পায় সেই জায়গাটা হচ্ছে যায় মানুষ। এখন প্রশ্নটা হচ্ছে কি যে মানুষ যে আনন্দটা খোঁজার চেষ্টা করে, যদি হচ্ছে প্রমোদচৌধুরী ঠিক এইভাবে বলেননি, প্রমোদচৌধুরী আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন। মানুষ যে কাজটা করে, মানুষ যদি সেই কাজটার ভিতরে আনন্দ পায়, সেই কাজটা হচ্ছে মানুষ করার চেষ্টা করে। আর যে কাজের ভিতরে আনন্দ নেই, মানুষ হচ্ছে কি সেই জিনিসটাতে যায় না। যদিও হচ্ছে খেলা, দেখেন এখানে একটা জিনিস দেখেন, টাউনের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ ভারত উদ্ধার, আর গড়ের মাঠের খেলার্থে ছুটোছুটি দৌড়াদৌড়ি আগাগোড়া অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। অর্থাৎ মানুষ হচ্ছে যা কিছু করতে পছন্দ করে পৃথিবীতে, তার থেকে সব থেকে বেশি যে জিনিসটা তিনি পছন্দ করে সেটা হচ্ছে খেলাধুলা করতে। সেটা আপনি যেখানের মানুষ হন না কেন। কেন? কারণ হচ্ছে কি খেলাটা হচ্ছে উদ্দেশ্যহীন, মানে খেলাটার কোনো উদ্দেশ্য নেই, মানে আপনি আনন্দের জন্য খেলেন, উদ্দেশ্য একটাই। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, তার নাম হচ্ছে কি জুয়া খেলা। অর্থাৎ জুয়া তো একটা খেলা নাকি? ও ব্যাপার সাহিত্যে চলে না। কেন? ধর্মমত জুয়া খেলা লক্ষ্মী পূজার অঙ্গ, সরস্বতী পূজার নয়। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক, অর্থাৎ অর্থগত নয়, সে কারণটা কারণ নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলেরই অধিকার সমান। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয়, স্বার্থ এবং পদার্থ এই দুইয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। কেননা খেলা হচ্ছে জীব জগতে একমাত্র নিষ্কাম কর্ম, অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। স্বয়ং ভগবান বলেছেন, যদিও তার কোনোই অভাব নেই, তবুও তিনি বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র। তিনি যুক্তি দিয়েছেন, অর্থাৎ পৃথিবী যে সৃষ্টিকর্তা যে পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তিনি কি বলেছেন, যে এখানে এই সৃষ্টি থেকে তো তিনি কিছু এক্সপেক্ট করেন না। এই সৃষ্টি হচ্ছে তার কাছে কি একটা লীলা খেলা মাত্র। সেটা কি একমাত্র লীলা খেলা। তো মানুষ যে সাহিত্য কর্ম সৃষ্টি করে, তাহলে সাহিত্য কর্মের সৃষ্টিটাও হচ্ছে কি ঠিক এরকম কোনো উদ্দেশ্য না থাকে, এটা যেন সাহিত্যকারের একটা লীলা খেলা হয়। অর্থাৎ তিনি যাতে কোনো, এখন ধরেন আপনি একটা সাহিত্য লিখছেন, এখন প্রচুর মন খারাপ করে আছেন, কারণ হচ্ছে পাঠক নাই, আপনার কেউ পড়ছে না, আপনি মন খারাপ করে বসে আছেন যে আমার তো কোনো পাঠক নাই, কেউ তো বই কিনে না। এখন আপনি কি করবেন? তাহলে কি সাহিত্য লেখা ছেড়ে দিবেন? না। প্রমোদ চৌধুরী বলছে যে আপনি যে লিখছেন, সে লিখার ভিতরে যে আপনার যে আনন্দ, সে আনন্দটা আপনাকে খুঁজে পেতে হবে। বুঝে গেল? আচ্ছা, আমি একটু আবার 3 নাম্বার থেকে আসি। তিনি এখানে বলছেন, এবার ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আপনাকে। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা না। কি দেওয়া? মনোরঞ্জন করা। এখন মনোরঞ্জন কাকে বলে? গত 18 বছর ধরে আওয়ামী লীগ যতগুলো সাহিত্য লিখেছে, সেই সাহিত্যগুলো কিসের উপর ছিল? মানে সাহিত্য এখন ওইখানে চলে গেছে। পুরো 17 বছর 18 বছর ধরে সাহিত্য কোথায় রচিত হয়েছে? ওই একটা দিকে হয়েছে। এই সাহিত্য নিশ্চয়ই কাউকে আনন্দ দেওয়ার জন্য করা হয় না। কিসের জন্য করা হয়েছে? মনোরঞ্জন করার জন্য। আপনি হচ্ছেন 78 বছরের নারীর মন পাওয়ার জন্য জীবনে আপনার সবকিছুই হচ্ছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সবাইকে হচ্ছে কি একই ধাঁচে মেপে আপনি মোটামুটি একটা বন্ধু হচ্ছে কি রচনা করার জন্য প্রচুর পরিমাণ আবেগ দিয়েছেন। অর্থাৎ আমরা এখন ধরেন যে আবার যিনি আছেন, তাকে মোটামুটি হচ্ছে লেখ্য পদার্থে তৈরি করার জন্য যতটুকু লেহন করা যায় ততটুকু লেহন করা হচ্ছে। হয়তো আপনি দেখবেন মোটামুটি হচ্ছে আগামী 5 বছরে অনেক সাহিত্যকার হচ্ছে কি যে সাহিত্য পুরস্কার পাবে, সেটা হবে হচ্ছে কি যে ধরেন শহীদ জিয়া পুরস্কার। হ্যাঁ, তো এই পুরস্কারগুলো পাওয়া হবে। অর্থাৎ এই সাহিত্যের যে উদ্দেশ্যগুলো আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে যখনই হচ্ছে কি আপনি আনন্দ থেকে পড়ে যাবেন, উদ্দেশ্য হচ্ছে কি শুধুমাত্র লেহন করা, মনোরঞ্জন করা, তখন সাহিত্য হচ্ছে কি সেখানে স্বধর্মচ্যুত হয়ে পড়ে। অর্থাৎ সাহিত্যের কোনো ধর্ম থাকে না, সেই বই সেটার কোনো পাঠক নেই। যিনি স্বয়ং হচ্ছে কি গত হয়েছেন, যিনি মারা গিয়েছেন, তিনিও যদি কবর থেকে উঠে আসতে পারতেন, তাহলে যিনি লিখেছেন তার নাম হচ্ছে কি রোজ হাসরে কমপ্লিট দিতেন।
আর মানুষ কি লেখে? মানুষ হচ্ছে গিয়ে দেখবেন আপনাদের মানুষ যখন খুব বিখ্যাত হয়ে যায়, তো বিখ্যাত হয়ে যাওয়ার পরে সে হচ্ছে তার আত্মজীবনী লেখা শুরু করে। কি লেখা শুরু করে? আত্মজীবনী। তো আত্মজীবনী সম্পর্কে হুমায়ুন আজাদ খুব মজার একটা কথা বলেছেন। তিনি বলেছেন আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেশতার জীবন কাহিনী। বুঝতে পেরেছেন? এখনো বুঝতে পারেননি? যাদের ঘুম ভাঙেনি, ঘুমটা ভাঙে। আত্মজীবনীতে কোনো হচ্ছে কুকর্মের কথা লেখা না। আত্মজীবনে তো আপনি তো সেটাই তো শয়তানের লেখা ফেরেশতার জীবন কাহিনী, মানে আপনি সবসময় ফেরেশতা। আপনি কখনো কোনো ভুল করেন না। আপনি জীবনে যেটা করেছেন সেটা কোনো না কোনো কারণে করেছেন। ওটাই স্কিপ স্যার। আর সেজন্যই তো হচ্ছে অসমাপ্ত আত্মজীবনে গত 17 থেকে 18 বছর হচ্ছে কি আমাদের সব জায়গায় ছিল। অসমাপ্ত আত্মজীবনী কার? ওটা হচ্ছে সব কম্পিটিশনে পুরস্কার ছিল, প্রথম পুরস্কার। হ্যাঁ, প্রথম পুরস্কার। আচ্ছা, যাই হোক, আপনারা লিখতে পারেন। আচ্ছা, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। কি কোনটা দুর্লভ নয়? বাংলাদেশে আজ দুর্লভ নয়। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙা লাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়ঢাক, এসব জিনিসে সাহিত্যের বাজার হয়ে গেছে। সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনসন্তুষ্টি হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনসন্তুষ্টি হতে পারে না। কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে আসে, এই ব্যাপারটাকে স্যার আবার তো হচ্ছে জুয়া খেলার সাথে তুলনা করতে পারছি। এই যে সাহিত্যের আনন্দ না দিয়ে মনোরঞ্জন করার ব্যাপারটা। না, জুয়াকে মনোরঞ্জন নাকি, জুয়া তো আনন্দ। জুয়া খেলি কি জন্য আমরা? খেলি তো আনন্দ পাওয়ার জন্য। আনন্দ নেই, সেই খেলা হচ্ছে কি নিশ্চয় অন্য কোনো খেলা, পরিবার খেলা আছে। তো ইন্টেনশন তো অন্য। আপনি আচ্ছা, যাই হোক, এখন অন্যদিকে না যাই, এখানে আসেন, কাজে আসেন। আচ্ছা, দেখেন এইটা এই পর চলে যান। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, দুর্লভ নয়। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনাবোধ করে থাকেন, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তার নামে কি? বেদনা। আর আপনি কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। সে যাই হোক, পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বরপুত্র যে নটবীতে দলভুক্ত হয়ে পড়েন তার জাজ্বল্য প্রমাণ হচ্ছে ভারতচন্দ্র। কৃষ্ণচন্দ্র মনোরঞ্জন করতে বাধ্য না হলে তিনি বিদ্যাসুন্দর রচনা করতেন না, কিন্তু তার হাতে বিদ্যা ও সুন্দরের অপূর্ব মিলন সংঘটিত হতো। কেননা নলেজ এবং আর্ট উভয়ই তার সম্পূর্ণ করায়ত্ত ছিল। বিদ্যাসুন্দর খেলনা হলেও রাজার বিলাস ভবনের পাঞ্চালিকা সুবর্ণে সুগঠিত মণিমুক্তে অলঙ্কিত। রাফি 1402 যাও, দেখো তোমার কোশ্চেন সম্বন্ধে একটু কনফিউশন আছে। আর বলে দাও যে হচ্ছে সেট বি কোশ্চেন এমনই হবে, সেট বি আর সেট এ তো কখনো এক হবে না। আচ্ছা, আপনাদেরকেও আমি বলে রাখি, আপনাদের যেহেতু হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের প্রবাবলি 10 তারিখ, দেখেন 10-11 যেদিন শুক্রবার পরে সেদিন থেকে আপনাদের পরীক্ষা। 11 তারিখ, তাহলে সেপ্টেম্বরের 11 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। আপনারা এখন থেকে যেটা করবেন, এটা অলরেডি হচ্ছে জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, অগাস্ট আছে, আর একটা মাসই আছে, যদি আরেকটু আগে বলা উচিত ছিল। আপনারা দয়া করে সেমিস্টারের টাকা হচ্ছে সেপ্টেম্বরে দিতে যেন না, তাহলে তো আবার ধরা খাবেন, বলবেন স্যার অনেক টাকা আমি পারতেছি না, এটা হইছে আমার, ওটা হইছে, বেতন হয়নি। ভাই, আপনি এখন থেকে আপনি পোর্টালে যে কোনো ধরনের অ্যামাউন্ট আপনি সাবমিট করতে পারেন, অথবা যে কোনো ভাবে আপনি 100 টাকা করে হচ্ছে কি যে জমা দিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার টাকাটা দিয়ে আপনি হচ্ছে কি বোঝা কমাবেন। অযথা হচ্ছে কি যে পরীক্ষার আগে এসে হচ্ছে কি কান্নাকাটি করার ভিড় হয় না। আপনাদেরকে 2 মাস দেওয়া হয়েছে আর অ্যামাউন্ট হচ্ছে খুবই কম। সো সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। 2 হচ্ছে গিয়ে কোনো কারণে যদি আপনি পরীক্ষা মিস করেন তাহলে হচ্ছে কি সেটার একটা মেকআপ এক্সাম হয়, কিন্তু কবে হবে সেটার কোনো ঠিক নেই। সো যখন মেকআপ এক্সাম দিবেন, আপনি যেটা পড়েছেন সেটার সাথে সেই কোশ্চেনের কখনো কোনো মিল থাকবে না, সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। কারণ আপনি ভাইবেন না যে হচ্ছে যিনি নামাজ পড়েন আর যিনি পড়েন না তিনি কখনো এক হতে পারেন না। বুঝে গেছে? সো আপনার ভেতরে যা যা হওয়ার সমস্যা থাকতে পারে, কারণ আপনি পরীক্ষার দিন আসলে পরীক্ষার সময় দেখবেন যে আপনি
সেই দিন আপনার জীবনে মানে পৃথিবীর সব অলৌকিক ঘটনাগুলো সেদিন আপনার সাথে ঘটা শুরু করবে। হ্যাঁ, তো সেই সব অলৌকিক ঘটনা আপনারটা আপনার ভিতরে রাখেন, আমাদের কাছে এসে মানে বর্ণনা করে লাভ নাই যে স্যার আমার জীবনে এটা হয়ে গেছে, আমার জীবনে ওইটা হয়ে গেছে। ভাই আমি তো আপনার জীবনটা আমি তো আপনাকে বলি নাই, আপনার জীবনে হয়েছে আপনি থামেন নাই কেন? আপনাকে পড়তে বলছে কে? এত ট্র্যাজেডি নিয়ে পড়তে হবে না। এতটা ট্র্যাজেডি নিয়ে হচ্ছে কি আপনি হিন্দি সিনেমা করবেন, বলিউড সিনেমা করবেন, 20 তলা ভবন থেকে লাভ দিবেন, হাড্ডি কুড্ডি কিছুই মানে নেই, আপনি হচ্ছে কি বাইচে আছেন। এরকম এরকম জায়গায় হচ্ছে যাবে এত ট্র্যাজেডি নিয়ে পড়তে আসেন না। সো দয়া করে হচ্ছে কি যে ওই আপনি মেকআপ এক্সাম দিতে পারেন, কিন্তু মেকআপ এক্সামে এটার কথা রেকর্ড হচ্ছে, চাইলে আবার শুনে নিন। গাধা চলতেছে স্যার। হ্যাঁ, ওইটা তো রেকর্ড হয়ে গেল। এখন হচ্ছে আপনি যে আপনি যে মেকআপ এক্সাম দিবেন, সেই মেকআপ এক্সামে প্রত্যেকটা এক্সাম দিতে হচ্ছে 1000 টাকা করে টাকা লাগবে। ডিপার্টমেন্ট আপনি কেন দিতে পারেন না, যত ধরনের ডকুমেন্টেশন আছে সেগুলো হচ্ছে সাবমিট করতে হবে। তারপর যদি ডিপার্টমেন্ট ভ্যালিড রিজন মনে করে তাহলে আপনাকে পরীক্ষার জন্য অ্যালাউ করবে, মানে যে জান আপনাকে অ্যালাউ করা হলো পরীক্ষা দেওয়ার জন্য। ওই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের কোনো মিল পাবেন না। স্যার যেখান থেকে খুশি সেখান থেকে, কারণ প্রশ্ন হচ্ছে পুরোটা বই না, স্যার যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন করবে। কিন্তু আপনি যখন নরমালি পরীক্ষা দিবেন তখন টিচার হচ্ছে আপনাকে একটু সহযোগিতা করে, বলে দেয় যে আমরা এই চ্যাপ্টারটা থেকে এখান থেকে এটা পড়বো, এটা থেকে ওটা পড়বো। সো দয়া করে হচ্ছে যারা মেকআপ এক্সাম দিবেন আপনারা হচ্ছে কি আপনাদের নিজ দায়িত্বে দিবেন। এটা হচ্ছে কি আমাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আমি কি বুঝাতে পারলাম যে স্যার এটা কি হবে ওইটা কি হবে, স্যার আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো এটা পড়ি নাই। তা আপনি পড়েননি কেন? যেহেতু আপনি পড়েন নাই সেটা আপনার ব্যর্থতা। আর যদি মনে করেন এখানে হচ্ছে কি যে আপনারা মনের মানুষটা খুঁজতে আসছেন, আর যদি মনে করে থাকেন হচ্ছে কি যে শুক্রবার একটা দিন পিকনিক করে আসি, যাই একটা ভিড়ে একটা ক্রাউডে বসে থাকি, যদি এই জন্য পড়াশোনা করতে আসে তাহলে আস্তে আস্তে বের হয়ে যান। আর মোটামুটি হচ্ছে নেক্সট সেমিস্টারে এটা অর্ধেক হয়ে যাবে, কোনো টেনশন করার কারণ নেই। ফেল করবেন, হবে না আপনাকে দিয়ে। আপনি ভাবছেন যে এখানে তো পড়লেই মনে পাস করে আসবে, এত সহজ না। অ্যাচিভ করে নিতে হবে আপনাকে, ইংলিশ ডিপার্টমেন্টে হবে না। আর পরীক্ষার সময় যদি মনে করেন যে হচ্ছে কি যে স্যার আমি একটু চিরকুট নিয়ে আসছি, অথবা বান্ধবীর হাতের হচ্ছে কি আমি আমার ভবিষ্যতের রেখা দেখতে পাই, ওইরকম কোনো সুযোগ নাই আপনাদের। যদি মনে করেন এখানে খুব ভালোভাবে পড়াশোনা হয়, পড়াশোনা না করলে আপনার জন্য এই জায়গাটা না। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি পড়াশোনা ছাড়া অন্য কোনো কারণে এখানে এসে থাকেন, দয়া করে আপনার উদ্দেশ্য সফলভাবে ব্যর্থ হবে, এটুকু আমি বলে দিচ্ছি। সো আপনার উদ্দেশ্যটাকে যদি আজকে নাও থেকে থাকে, এটাকে আস্তে আস্তে ডিসাইড করে ফেলেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে হচ্ছে সেই শিক্ষক হচ্ছে সবথেকে ভালো যে শিক্ষক হচ্ছে গিয়ে আপনার ভেতর যে একটু ইটিসপিটিস আছে সেই ইটিসপিটিসটাকে সে একটু প্রায়োরিটি দেয়। আমি হচ্ছে পৃথিবীর সবথেকে প্রিয় শিক্ষক হব যদি আমি আপনার সাথে একটু ইটিসপিটিস একটু জড়িয়ে পড়ি। আমার একটু পাপ থাকুক, আপনার একটু পাপ থাকুক, তাহলে দেখবেন যে স্যার ও বন্ধুর মতো। স্যার কখনো বন্ধু হয় না, এসব ফাজলামি আলাপ করেন না। বুঝতে পারছেন? তো আপনি ধরেন যে আপনি একটু এখানে এসে একটু মানে একটু আধুনিক হইতে চান, মানে অতি আধুনিক হইতে চান, আমি স্যার হইতে দিতেছে না, আমি আপনার কাছে ভিলেনই থাকবো। শুনেন, একটা জিনিস মনে রাখবেন, মানে পৃথিবীর প্রত্যেকটা স্টোরিতে ভিলেন হচ্ছে কি ওই মানুষটাই, ওই হিরোর চোখে ওই লোকটা শুধু ভিলেন। কিন্তু ভিলেনের চোখে বললাম, ভিলেনের চোখ দিয়ে বললাম মানুষ পৃথিবী দেখে না। বুঝতে পারছেন? ভিলেনের চোখ দিয়ে মানুষ পৃথিবী দেখে না, সবসময় হিরোর চোখ দিয়ে পৃথিবীটাকে দেখানো হয়। সেই জন্য হচ্ছে কি যে রাবণ হচ্ছে রামায়ণের ভিতরে সবসময় হচ্ছে কি ভিলেন, কিন্তু আসল ঘটনা বললাম হচ্ছে কি রাবণ ভিলেন না, রাবণের জায়গায় বললাম রামরা দখল করতে গেছে। বুঝতে পারছেন? তো পৃথিবী যেভাবে আপনাকে ন্যারেট করে, এখন ধরেন যে আমি এসে আপনাকে এখানে একটু গান টান শুনাইতাম, দেখতেন যে আমার মতো ফ্রি শিক্ষক, ভাই স্যার যে কি ফ্রি, ভাই বইলো না, আনন্দ দুজনে ভাগাভাগি করে নেন। এগুলো এখানে করার জন্য মানুষ আসেন। আপনি যে শিক্ষক হচ্ছে যে শিক্ষককে আপনি যত বেশি পিছে গালি দিবেন, তার মানে লোকটা তত বেশি সঠিক। বুঝতে পারছেন? যাকে বেশি সমালোচনা করবেন ওই মানুষ তার মানে তত ভালো জায়গায় আছে।
আর যার কোনো সমালোচনা নাই সে ঝামেলায় আছে। সো আপনারা অনেক সময় আপনি কি ভাবছেন যে আমরা বুঝি না? আপনি হচ্ছেন কি আপনাকে বলা হয়েছে যে আপনি একটু এইভাবে আসবেন ওইভাবে আসবেন, তা আপনি মনে করতেছেন যে স্যার যেহেতু এসব বলতেছে এটা কোনো হইলো, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি, তা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, তা আমার কি হয়েছে? আমি তো ইউনিভার্সিটিতে পড়াইতেছি, তা আপনি আমারটা দেখবেন না? আপনাদেরকে হচ্ছে কি যে ভদ্রতা আপনারা অলরেডি হয়ে গেছেন, কারণ আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন, আপনারা হচ্ছে মোটামুটি একটা প্রফেশনাল মানুষ। তা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন না যে হচ্ছে কি আপনাদের কাছ থেকে মোটামুটি প্রফেশনালিজমটা আমরা শিখতে পারবো। সো দয়া করে ম্যাচিউর আচরণ করবেন। শিক্ষক যখন আপনাকে বলে যে আপনি এই কাজটা করে আনবেন, আপনি নিয়ে আসবেন, কারণ আপনার একটা সম্মান আছে, আপনি একটা ভালো জায়গায় একটা কাজ করেন। আপনি তখন শিক্ষক, কারণ আরেকটা জিনিস মনে রাখবেন যে ইউনিভার্সিটিতে যখন পড়াতে হয়, তো পাবলিক ইউনিভার্সিটিতে যেটা হয়, পাবলিক ইউনিভার্সিটিতে দেখা গেছে আমার একই সাথে পড়ছে, এখন ও তো ভার্সিটি শিক্ষক হয়ে গেছে। এখন যে জুনিয়র ছিল 2 বছর আগেও যাকে ভাই ভাই ডাকতাম, ও তো এখন ডিপার্টমেন্টের টিচার হয়ে গেছে। তো ওরে তো ভাই ওই যখন ডাকতে হয় তখন ওই টিচারই স্যারই ডাকতে হবে, কিছু করার না। আপনি যদি মনে করেন যে টিচারদেরকে দেখে এই টিচারদেরকে হচ্ছে খুব কম বয়সী লাগে, তাহলে এটা আপনার ব্যর্থতা। টিচাররা তার মানে হচ্ছে কি বিদ্যা বুদ্ধিতে এত সুন্দর হয়েছে যে বয়স হয়ে গেছে কিন্তু এখনো দেখতে যৌবন লাগে, যৌবন ধরে রাখছে, কলকাতার হারবাল ছাড়ায়। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে টিচারদের গুণ। আপনার ভিতরে যখন বিদ্যা সুন্দরী মানে বিদ্যা টিদ্যা না থাকবে, তখনই আপনি হচ্ছে পার্সোনাল জাতীয় যে বিউটি পার্লার উদ্ভাবক হয়েছে সেখানে আপনার ভিড় লাগবে, কারণ আপনার তো জ্ঞান নাই, সৌন্দর্য তো নাই। মেকআপ একটু না করলে, একটু হাইলাইটার না দিলে আপনি হাইলাইটেড হবেন কিভাবে? আজকাল পুরুষরাও অনেক ভিড় করে দেখুন। জ্ঞানের নলেজের হচ্ছে কি এটার আলাদা একটা আলো থাকে, এটা মানুষকে এমনি আলোকিত করে। সেটা আপনার জন্য হচ্ছে কি আপনাকে নতুন করে কোনো কিছু তৈরি করতে হয় না, আপনার ভিতরে যদি সে জ্ঞান থেকে থাকে। জ্ঞান হচ্ছে মানুষকে হচ্ছে যেটা আপনি যদি ওই যে বলে না যে আমি যদি স্যার আমি তো যুবক থাকতে চাই, চির যৌবনে থাকতে চাই, আপনি জ্ঞান আহরণ করেন, দেখবেন আপনি ওই জায়গাটা আছেন, তাহলে আপনি সেই জায়গাটা থাকতে পারবেন। সো এখানে যখন একটা শিক্ষক দাঁড়ায়, সে কোনো না কোনো ভাবে সে হচ্ছে আপনার থেকে একটু হইলেও বেশি জানে, সেই বেশি জানাটাকে একটু সম্মান করে, আর আপনার আর তার ভিতর আমার ভিতর যে পার্থক্যটা একটু বেশি জানা, এই পার্থক্যটাকে আপনাকে সম্মান করতে হবে। আমি কি বুঝাতে পারছি? স্যার আপনি পরীক্ষার কার্ডে পরীক্ষা দিয়েছেন, আপনি একটু ঘাড় ঘুরেছেন, স্যার বলছেন ঘাড় ঘুরেছেন কেন? আপনি বললেন স্যার একটু, আপনি এগুলি পারবেন না, আপনি স্যারকে বলতে পারেন না। স্যার আপনার পরীক্ষার খাতা নিয়ে গেছে, আপনি স্যারকে বলতেন স্যার আপনি আমার পরীক্ষার খাতা নিয়ে গেলেন, তো কি করবে? আপনি মানুষকে হচ্ছে কি যে চোখ দিয়ে হচ্ছে মানুষকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতেছেন, আপনার চোখটা নিতে পারবে না, তাই পরীক্ষার খাতাটা নিয়ে যায়, আপনি দেখা তো বন্ধ করে দিতে পারবেন না। তো এই জিনিসগুলো সম্মানের সহিত দেখতে হবে। আর যদি আপনি মনে করেন এগুলো না দেখতে পারতেছেন, দেখবেন যে টিচার আপনাকে মানা করবে সেই টিচার হচ্ছে সব থেকে খারাপ। আমি যদি আপনার জীবনে আপনি যদি আমাকে পিছে 2-3টা গালি না দেন, তো ভালো শিক্ষক হতে পারি না। আমাকে জীবনে এমন ভাবে চলতে হবে যাতে মানুষ পিছে 10 থেকে 12টা গালি দেয় প্রতিদিন। কথা যখন আমার কথা স্মরণ করছে, কিছু বিশেষ গুণ করে আপনি হচ্ছে কি আমাকে স্মরণ করবেন, তার মানে আমি জায়গা মতো আছি, ঠিক মতো পথে আছি। আর যেদিন থেকে বলা শুরু করবেন স্যারের মতো ভালো শিক্ষক নাই, এত ফ্রেন্ডলি, বাবার সমতুল্য কিন্তু বন্ধু আচরণ, সরি এরকম বাবা নাই। আর যারা এরকম বাবা থাকে তারা একটু বিপদেই আছে, তখন ছেলের ভুলগুলোকে আর ভুল মনে হয় না। বুঝতে পারছেন? এইগুলো কখনো এক্সপেক্ট করেন না। টিচাররা বন্ধু সুলভ, কিন্তু আপনার বন্ধু না। হ্যাঁ, ওই ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো গেলে সে বন্ধু হয় না। সো টিচাররা যখন আসে, ওই যে ম্যাডামদেরকে দেখেন মনে হচ্ছে ছোট টোটো, ওই ম্যাডাম আপনার থেকে মাশাআল্লাহ ওই ছোট দেখতে ছোট মনে হয়, মাশাআল্লাহ পড়াশোনা করে আসছে, ওই ইউনিভার্সিটিতে ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট পায়, তারপরে এখানে আসছে। এখানে যতগুলো টিচার দেখেন সে কোন না কোন ভাবে তার ভার্সিটিতে তার একটা একাডেমিক রেকর্ড ছিল, এই জন্য এখানে দাঁড়াইছে, নাহলে সে এখানে দাঁড়াইতে পারতো না, কোন না কোনো গুণ ছিল না। বুঝতে পারছেন? টিচারকে সে সম্মানটা করবেন। টিচারকে যেদিন থেকে হচ্ছে বয়স ভেদে সম্মান করবেন, যে একটু দাড়ি থাকতে হবে, চুলগুলো একটু পাকা হইতে হবে, তারপর কি হচ্ছে তাকে আমার মানে দাদার বয়স হতে কেউ না হলে আমি সম্মান করতে পারবো না। হ্যাঁ,
যে যদি এই কনসেপ্ট থাকে ইউনিভার্সিটিতে সেটা ফালা দিতে হবে, কারণ ইউনিভার্সিটিতে হচ্ছে কি ইউনিভার্সিটি একটা ইউনিভার্সাল জায়গা। আপনি সারা জীবন পড়াশোনা আপনি যেরকম জ্ঞান আহরণ করতে পারবেন, ঠিক তেমনি যিনি আপনাকে জ্ঞান দিচ্ছেন তিনি আপনার থেকে বয়স অনেক ছোট হতে পারে, শারীরিক গঠনভাবে সে অনেক ছোট হতে পারে, কিন্তু মনে রাখবেন সে কোনো না কোনো ভাবে আপনার থেকে একটু বেশি জানে বলে তিনি এখানে দাঁড়িয়েছেন আর আপনি ওইখানে বসে আছেন। সেই জিনিসটাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি যেন নেক্সট টাইম এই জিনিসগুলো না বলতে হয় আমার। আরেকটা জিনিস মনে রাখেন, আমি আপনাকে যদি কোনো কিছু বলে আপনার সামনাসামনি বলবো, আপনার পিছে বলার মতো ওইটা আমার ইচ্ছা নাই। তো আপনি যদি মনে করেন স্যার তো আমাকে সবার সামনে এটা বলে দিল, তো আমি সবার সামনে, আমি তো আপনার সাথে মানে আপনার সাথে সবার সামনে আমার দেখা হয়, আপনাকে আমার ব্যক্তিগত ক্লাস করেন নাকি? আপনাকে তো সবার সামনেই বলতে হবে আমার। তো এমন কিছু করেন না যাতে সবার সামনে বলতে হয়। বই নিয়ে আসবেন, ডিসিপ্লিন মেনটেন করবেন, আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবেন। না আমি আপনার কাছে কিছু চাইছি, না আপনি আমার কাছে কিছু চাইছেন। আপনার সাথে সম্পর্ক একটাই ভাই, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, মার্কস নিবেন, আপনি আমাকে ভুলে যাবেন আমি আপনাকে ভুলে যাব। ভাই আপনাকে আমি মনে রাখতে চাই, আপনি আমাকে মনে রাখবেন, সম্পর্ক এখানেই শেষ। চলেন, কোথায় ছিলাম? ম্যাম আসছেন? আচ্ছা, তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়। তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি হতে পারে সেটা একটা প্রশ্ন। অনেকে প্রশ্ন করছে যে সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দ দেওয়া সকল কিছু। লোককে শিক্ষা দেওয়া। লোককে কি দেওয়া? শিক্ষা দেওয়া। অবশ্যই না। কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত। কবি আর এখন কবিতা কে পড়ায়? কবি কি নিজে এসে আপনাকে কবিতা পড়ায়? শিক্ষক পড়াচ্ছে। কে পড়াচ্ছে? শিক্ষক। প্রমোদ চৌধুরী নিজে এসে কি আপনাকে প্রবন্ধ পড়াচ্ছে? কে পড়াচ্ছে? শিক্ষক এসে পড়াচ্ছে। তার মানে লেখক আর কবির মাঝে যিনি দণ্ডায়মান তিনি কে? শিক্ষক। শিক্ষক। অর্থাৎ তিনি যখন হচ্ছে কবিকে যেভাবে বোঝাবেন আপনি ঠিক সেভাবে বুঝবেন, আর যদি হচ্ছে কি তিনি ঠিকভাবে না বোঝান তাহলে আপনি ঠিক যে ভুলটা সেটাই আপনি বুঝবেন। আপনি দেখবেন যে দেখেন এখন ইউনিভার্সিটি যখন আপনি পড়তে আসছেন, আপনি বলেন বাংলা সাহিত্যটা পড়ছেন, এখন তো আপনি লাইন বাই লাইন পড়ছেন, আপনি নিজে একটু সমালোচনা করার একটা আপনার জ্ঞান বুদ্ধি তৈরি হয়েছে। কিন্তু আপনি আজ থেকে যদি বেশি না, আপনি যদি আপনার সেই দ্বাদশ শ্রেণীর যে জীবন কাহিনী সেটাতে যদি আপনি ফিরে যান, আপনি দেখতে পারবেন যে আপনার জীবন কাহিনীতে খুব ধরনের ভুল আছে। আপনি দেখবেন যে কবিতা আপনি পড়তে গিয়েছেন সেই কবিতাটা আপনি গদ্যবরণ করেছেন, পড়তে ইচ্ছা করে না সেই কবিতা আপনি, কিন্তু দেখেন আজকে আপনি ঠিকই সাহিত্যের স্টুডেন্ট হয়ে ক্লাসরুমে বসে আছেন। জিনিসটা খুবই প্যারাডক্সিক্যাল। অর্থাৎ যে জিনিসটাকে আপনি সারা জীবন থেকে পড়তে চাননি, অ্যাভয়েড করেছেন, সেই জিনিসটা এখন আপনি ক্লাসে বসে হচ্ছে কি শিখছেন। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এটা সকলেরই জানা কথা। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এই কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নয়। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গদ্যবরণ করতে বাধ্য হয়। শিক্ষা হচ্ছে কোন বস্তু? সেই বস্তু যা অনিচ্ছা সত্ত্বেও কি করতে হয়, যেমন আপনারা এখন করছেন, করেছেন, করবেন নাকি? অনিচ্ছা সত্ত্বেও কি হয়? গদ্যবরণ করতে হয়। জীবনে যেদিন হচ্ছে কি অনিচ্ছা জিনিসটা, যে জিনিসটা যেদিন হচ্ছে কি আপনি নিজ থেকে নেওয়া শুরু করবেন, সেদিন দেখবেন যে আপনি সেখানে আনন্দ খুঁজে পাচ্ছেন। আর যেটা হচ্ছে কি আপনাকে জোর করে দেওয়া হয়, সেটাতে আপনি কখনোই আনন্দ পাবেন না। অর্থাৎ আম যদি খুব ভালো হয়, বাচ্চাকে যদি আম দেওয়া হয় সে আনন্দের সহিত আম খেতে পারে, কিন্তু তাকে যখন সেই ভিটামিন এটা ক্যাপসুল আকারে খাওয়ানো হয়, সে বললে আবার খেতে চায় না। একটাতে আনন্দ আছে, স্বাদ আছে, আরেকটাতে কি আছে? গদ্যবরণ আছে। অর্থাৎ ভিটামিন এটা আপনাকে জোর করেই খাওয়ানো হবে। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বর খবর জানানো। শিক্ষার উদ্দেশ্য কি? মানুষের মনকে কি জাগানো? বিশেষভাবে জাগানো। সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। সাহিত্যের উদ্দেশ্য কি? মনকে জাগানো। তাহলে আপনাকে হচ্ছে বিশ্বের খবর কে দিবে? শিক্ষা। শিক্ষা দিবে। কে দিবে? শিক্ষা দিবে। আর সাহিত্যের উদ্দেশ্য কি? মনকে জাগানো। দুইটার উদ্দেশ্য কি? ভিন্ন। তারপর দেখেন
কাব্য যে সংবাদপত্র নয় এই কথা সকলেই জানে। কাব্য কি না? সংবাদপত্র নয়। সংবাদপত্র না। তৃতীয়ত, অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। শিক্ষকের হাতে আজকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা কেন? অন্যের মনের বাসনা পূর্ণ করিবার জন্য। যেমন ধরেন, আপনি ভবিষ্যতে কি হবে সেটা হচ্ছে কি আপনার উদ্দেশ্য নয়, শিক্ষক একটা উদ্দেশ্য দিয়ে দেয় আপনাকে যে আপনাকে জীবনে এটা হইতে হবে, এটা হইতে হবে। অর্থাৎ আপনি স্বপ্ন দেখেন না, শিক্ষক আপনাকে কি করে? স্বপ্নটা দেখান। একটি উদাহরণের সাহায্যে তার এক অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। বাল্মীকি আদিতে মনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। কাদের জন্য রচনা করেছিলেন? মনি ঋষিদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত রামায়ণটা কার হয়ে গেছে? সবার হয়ে গেছে, জনগণ এটা পড়া শুরু করেছে। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহিষীরা যে কতটা আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তার কুশীলক্ষে তাদের যত সর্বস্ব এমনকি গৌপনী পর্যন্ত পেলা দিয়েছিলেন। রামায়ণ কাব্য হিসাবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণ পাঠনা আনন্দ উপভোগ করে তার একমাত্র কারণ আনন্দের ধর্মই যে তার সংক্রামক। পৃথিবীতে যদি সংক্রামক বলে কিছু থাকে সেটা হচ্ছে আনন্দ। আনন্দ হচ্ছে কি খুব তাড়াতাড়ি হচ্ছে সংক্রমিত করে মানুষকে। আপনি দেখবেন যে আপনি যে এখানে হেসে উঠলেন, এই হাসলে আপনি দেখবেন যে আপনি তো পাশের জনকে বলেন নাই চলেন চলেন হাসি, আপনি দেখবেন যে আপনি এসে ফোনে কথা বলছেন, ওস্তাদ এই যে পিছের মানুষ কি অপরপক্ষে লাখে একজনে যে যোগ বাশিষ্ঠ রামায়ণের ছায়া মারান না তার কারণ সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার জন্য না। আসল কথা এই যে সাহিত্য কোশ্মিন কালও স্কুল মাস্টারের ভার নেয়নি। এটা দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টার এই কালে সাহিত্যের ভার নিয়েছে। কাব্যরস নামক অমিতে যে আমাদের অরুচি জন্মেছে এর জন্য দায়ী যেগুলো স্কুল এবং তার মাস্টার। অর্থাৎ আপনি যে কবিতা পড়তে চান না, আপনি যে কবিতাকে বোঝেন না, এটার জন্য একমাত্র দায়ীকে স্কুল আর মাস্টার। কাব্য পড়বার ও বোঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। এই মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনি, শুধু শুনো তার গুণ শুনি। টিকা ভাষ্যের প্রসাদে আমাদের কাব্য সম্বন্ধে সকল নিগুড় তথ্য জানি, কিন্তু সে যে কি বস্তু তা চিনি। আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরা সুবর্ণ না হলেও সহদ্র। অপরপক্ষে হীরক ও কাঁচ জগৎ হলো সহদ্র নয়। এর একের অন্য পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে, এবং এই উভয়ের ভিতর এক দাগ কুমার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাঁচকে হীরা এবং হীরাকে কাঁচ বলে নিত্য ভুল করি, এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করি না। কেননা ওরূপ করা যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা এবং তারপরে তার সবচ্ছেদ করা, এবং ওই উপায়ে তার তথ্য আবিষ্কার করা, প্রচার করা। এসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়া নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের ব্যাটও নয়। বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায়, তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ নয়। সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এই কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্ট করা আমার অসাধ্য। অর্থাৎ সাহিত্যে কোন আত্মা খেলা করে? আপনি সাহিত্য পড়লে আপনি দেখবেন আপনার ভিতরে একটা মানব আত্মা খেলা করে, আপনার কাছে একটু ভালো ফিল হয়। আমরা যখন বিদ্রোহী কবিতা পড়বো হয়তো সেটার একটা এক্সাম্পল হতে পারে যে কবিতার কি পরিমাণ পাওয়ার থাকতে পারে। নেক্সট ক্লাসে হয়তো আমরা বিদ্রোহী কবিতা দিয়ে শেষ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।